আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এখানে একত্র হয়েছি। আমাদের বিভিন্নভাবে আমাদেরকে অপদস্থ করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের উপর অত্যাচার করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চক্রান্ত করে আমাদেরকে অবসরে পাঠিয়ে দিয়েছে। আমি মনে করি ইনি একজন বিশ্ব বাটপারি যদি না হয়, আমরা জানি কোনো জাতি বা সমাজকে যদি ধ্বংস করতে হয় সেই জাতির যুবকদেরকে আগে ধ্বংস করতে হবে। ঠিক তারই অংশ বিশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েদের নিয়ে গ্রামীণ ব্যাংকে চাকরিতে নিয়োগ দেয়। ঠিক 10 বছরের একটা উনি বাধ্যবাধকতা রাখে যে 10 বছর পরে পেনশনে যাওয়া যাবে। আমাদের বয়স যখন চাকরির বয়স যখন 7 বছর 8 বছর 9 বছর তখন আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃপক্ষ, গ্রামীণ ব্যাংকের কর্তৃপক্ষ। ঠিক সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা 10 বছর 11 বছর 12 বছর পর্যন্ত এর বেশি কেউ চাকরি করার সুযোগ পাইনি। আমাদেরকে বাধ্য করা হয়েছে এই প্রতিষ্ঠান থেকে চলে যেতে। আমরা ঠিক এখান থেকে আমরা প্রায় 11,000 লোক, যেরকম আমি 1990 সালে গ্রামীণ ব্যাংকে যোগদান করার পরে 2002 সালে গ্রামীণ ব্যাংক থেকে অবসর নিছি। এই 12 বছর বয়সে চাকরির 12 বছর বয়সে আমি অবসর নিছি, কিন্তু ওই মুহূর্তেই আমার চাকরির জরুরি দরকার ছিল। যখন আমরা স্বপ্ন দেখে কারোর সিদ্ধান্তের উপর ভবিষ্যৎ নির্ধারণ হবে তা না, আমরা এই সিদ্ধান্তের টেবিলে বসে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। একটা দেশ একজন নারী শুধু একজন সংসদ নেতা হবে না, একজন নারী দেশ পরিচালনার কারিগর, একজন নারী হবে সমাজের প্রতিটি সেক্টরে কথা বলার এবং নীতি নির্ধারণী জায়গায় তার অবস্থান থাকবে। আমরা সেই পথ তৈরি করতে চাই, সেই স্বপ্নগুলো দেখাতে চাই এবং সেটা বাস্তবায়ন করতে চাই। আমরা সর্বোপরি মহান সৃষ্টিকর্তা আমাকে যে দুটো মিডিয়া তারা কভারেজ দিচ্ছিল তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল, দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশন। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 2-3 মাস জুড়েই বিভিন্নভাবে যারা ভিকটিম হয়েছে, যারা গণহত্যার শিকার হয়েছে, তাদেরকেই কিভাবে আসামি বানানো হয়েছে। প্রায় 88,000 জনকে মামলা দেওয়া হয়েছে, প্রায় 83টি কি তার চেয়ে বেশি মামলা। তারপর আমরা দেখতে পেয়েছি যে এই দেশের যে মিডিয়াগুলো রয়েছে তৎকালীন তারা এত বেশি অন্ধ ছিল ফ্যাসিবাদী আমলে, তারা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি গণহত্যার চেয়ে বেশি গাছ কাটা কিংবা গুলতি নিক্ষেপ করা সেটাকে ক্রিমিনালাইজ করে মিডিয়ায় শো করেছে। তার প্রেক্ষিতে যেটা হয়েছে বিগত সময়ে গত 17 বছর ধরেই 2024 সালের আগে পর্যন্ত শাপলা নিয়ে কেউ আসলে কথা বলার সাহসই করেনি। মানে হেফাজত সেই সময়ে দাবি করেছিল যে তাদের প্রায় 2500-র বেশি মানুষ শহীদ হয়েছে, কিন্তু এই 2500 মানুষ কারা সেটা পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তীতে সময়ের সাথে সাথে 17 বছরে নানানভাবে প্রমাণ লোপাট করা হয়েছে। প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মতে হয়তো সংখ্যাটা 1000-এরও বেশি, কিন্তু সরকারি মতে কখনো 11, কখনো 28, কখনো 58 এরকম আমরা দেখতে পেয়েছি। তো এই যে সংখ্যা নিয়ে যে বিভ্রাট তৈরি করা হয়েছে, আমার মনে হয়েছে যে এই ব্যাপারগুলো আসলে জানা দরকার। কারণ 17 বছর ধরে যে ব্যাপারগুলো নিয়ে কেউ কথা বলেনি, বিচারের দাবি তো দূরে থাক, বিচারের কথা বললেও তাদেরকে রিভিক্টিমাইজ করা হয়েছে, তাদেরকে নিয়ে কথা বলা দরকার। আমরা যেরকম দেখতে পেয়েছি যে ইন্টারিমের সময়ে বিভিন্ন, যেমন গুম নিয়ে, শাপলা নিয়ে, পিলখানা নিয়ে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, সেগুলোর একটা তদন্ত এসেছে, এটারও চলমান রয়েছে। তবে আমরা যেরকমটা দেখতে পেয়েছি 17 বছরে তো কোনো তদন্তই হয়নি। এখনও কেন জানি না এটা তদন্তটা মানে এক ধরনের আমরা দেখতে পাই। পিলখানা এবং শাপলার কথা আসলে একটা শ্রেণীর মানুষ এটাকে মেইন স্ট্রিম হইতে দেয় না, মানে সোজা বললে এটাকে কখনো মূলধারায় আসতে দেওয়া হয় না। মানে শাপলায় যারা ছিল তারা বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিম ছিল, সেখানে শুধু হেফাজত মানুষ ছিল ব্যাপারটা এরকম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা তাদেরকে যে অপমান করার কারণে যেভাবে সাধারণ মানুষ নেমে এসেছিল, প্রচুর সাধারণ মানুষ এখানে হতাহতের শিকার হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে নিয়েও কথা হয় না। মানে দাড়ি টুপিওয়ালা হলে যে তাদেরকে নিয়ে কথা বলা যাবে না বা তারা মেইনস্ট্রিম না, এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে মূলধারায় এই আলাপগুলো হয় না।
বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কিংবা এই যে যেই পাড়াটাকে আমরা একটু মনে করি যে সুশীল পাড়া, সেই পাড়া এটা নিয়ে আলাপই হয় না। তো এই জন্য আমাদের মনে হয়েছে এটা। আমরা যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা আছি, আমরা বিভিন্নভাবে আজকে প্রায় 11 সাল থেকে আমাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য আমরা গ্রামীণ ব্যাংকের দ্বারস্থ এবং বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইশারায় আমাদের এই দাবিগুলো না, আমাদের পাওনা সেই ন্যায্য পাওনার থেকে উনি বঞ্চিত করছেন। আমরা এই পাওনা চাই, আমরা ভিক্ষা চাই না। সরকারের দেওয়া যে প্রজ্ঞাপন অনুযায়ী সেইটা বাস্তবায়ন করবে, আমরা সেইটা চাই। আমরা অনাহারে আছি, চিকিৎসার অভাবে কষ্টে আছি, অনেকে আছে চিকিৎসার অভাবে চিকিৎসা নিতে পারছেন না, ছেলে মেয়ে পড়াইতে পারছেন না, এবং মানুষের খেটে কাজ করিয়ে তারা খাইতেছে। আমরা সবার জন্য আজকে সবকিছু দেখে আমরা মাঠে আসছি। আমরা চাই তার এই অবসরকালীন সময়টা যেন গ্রামীণ ব্যাংকে সেই পাওনা নিয়ে সারা যেন সুখে শান্তিতে থাকতে পারে।